প্রিয় ছাত্রছাত্রীরা, ঘরে থাকি গণিত শিখি ক্লাসে। আজকের বিষয় ত্রিকোণমিতি, কোণ পরিমাপের ধারণা। ত্রিকোণমিতি এটা সম্পূর্ণ নতুন তোমাদের কাছে, তাই যারা গণিতে ভালো নম্বর পেতে চাও বা যারা গণিত নিয়ে উচ্চতর শ্রেণীতে আরো বেশি গণিত নিয়ে পড়তে চাও, তাদের প্রত্যেকের কাছেই এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এটা নতুন বিষয়, তাই আজকের ক্লাস সবাই মন দিয়ে ফলো করবে। চলো শুরু করা যাক আজকের পর্ব। ত্রিকোণমিতি এর ইংরাজি হচ্ছে ট্রিগোনোমেট্রি। এই ট্রিগোনোমেট্রি শব্দটি এসছে গ্রিক শব্দ ট্রাই, গণ এবং মেট্রন থেকে। ট্রাই এর অর্থ হলো তিন, গণ এর অর্থ কোণ, মেট্রন এর অর্থ পরিমাপ। এবার আসি বাংলা ত্রিকোণমিতি শব্দটি। বাংলা ত্রিকোণমিতি এসছে ত্রিকোণ ও মিতি থেকে। ত্রিকোণের অর্থ হচ্ছে তিন কোণ, আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমরা দুটো ক্ষেত্রেই, বাংলা এবং ইংরাজি, ত্রিকোণমিতি ও ট্রিগোনোমেট্রি দুটি শব্দের ক্ষেত্রেই পেলাম কি তিন কোণ আর পরিমাপ। এবার দেখো তোমরা, তিন কোণ কার আছে না ত্রিভুজের। তাহলে ত্রিকোণমিতির সঙ্গে ত্রিভুজ অঙ্গাঙ্গী ভাবে জড়িত। চলো দেখে নেওয়া যাক সংজ্ঞা। সংজ্ঞাতে কি বলা হয়েছে না, গণিতের যে শাখায় ত্রিভুজের তিনটি বাহু, তিনটি কোণ, তার ক্ষেত্রফল এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়, তাকেই আমরা বলছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি, এই হলো সংজ্ঞা। এবার আমরা দেখে নেব ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণটা আমরা আগে জানি, আর ত্রিকোণমিতিক কোণ এখন আমরা শিখি এবং এদের মধ্যে মিল অমিল কি আছে না। জ্যামিতিক কোণ সংজ্ঞাটা তোমরা প্রত্যেকেই জানতে, কেউ এখনো জানো বা কেউ জানতে ভুলে গেছে। প্রত্যেকের জন্য সংজ্ঞাটা বলি। সংজ্ঞাটা মানে লেখা আছে, দেখে নিই কি সংজ্ঞাটা, দেখে নিই যেন মনে হবে। কোনো একটা বিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হবে, এদের মধ্যবর্তী অংশটাকেই বলা হচ্ছে জ্যামিতিক কোণ। এইটাই তোমরা জেনেছো, কিন্তু এর এই সাইডে এই অংশটাতেও কোণ উৎপন্ন হচ্ছে, দুটোই কিন্তু জ্যামিতিক কোণ। ঠিক আছে, খুব ছোটবেলায় এইটা জেনেছো, তারপরে এই অংশটাও জেনেছো। তোমরা এই দুটোকেই জ্যামিতিক কোণ বলে জেনেছো। তাহলে এই একটা বিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হলো, তাহলে মাঝখানের অংশটাকেই বলা হচ্ছে জ্যামিতিক কোণ। এবার আসি ত্রিকোণমিতিক কোণ। এখানে কি আছে না, একটি রশ্মির প্রান্ত বিন্দু। আচ্ছা, এখানে একটি রশ্মির প্রান্ত বিন্দু, অর্থাৎ যে বিন্দু থেকে রশ্মিটি নির্গত হয়, এই বিন্দু থেকে রশ্মিটা নির্গত হয়েছে। এইবার একে স্থির রেখে যদি একই করে রশ্মিটাকে ঘোরানো হয়, এই রশ্মিটাকে ঘোরালাম, তবে সেই রশ্মি প্রথম অবস্থানের সঙ্গে যে কোণ করে, এটাকেই বলা হচ্ছে ত্রিকোণমিতিক। এই কোণটা হয়ে গেল ত্রিকোণমিতিক। আচ্ছা, রশ্মিটা ওই দিকে ঘুরেছে, যদি নিচের দিকে ঘুরতো সেক্ষেত্রেও আমরা বলতাম এটা ত্রিকোণমিতিক। তাহলে যেদিকেই ঘুরুক না কেন, প্রতি ক্ষেত্রেই ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন। তাহলে তোমরা দেখলেই সংজ্ঞাতেই জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের পার্থক্যটা বুঝে গেল। এবার চলো যে আমরা দেখি জ্যামিতিক কোণ। দেখো, জ্যামিতিক কোণ আবার আঁকলাম, একটা বিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হলো। জ্যামিতিক কোণ ধরো এই কোণটা 45 ডিগ্রি, আরো একটা কোণ আঁকলাম, এই কোণটা 120 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তারপরে
আরো একটা কোণ আঁকলাম, এটা হচ্ছে 330 ডিগ্রি, আর পুরো কোণটা আঁকলাম 360 ডিগ্রি। জ্যামিতিক কোণ তাহলে এই 0 থেকে 360 ডিগ্রি করে যে কোনো মান হতে পারে। তাহলে জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো মানের হতে পারে। এই পুরো কোণটা হয়ে গেলো 360 ডিগ্রি, আর এরপরে 0 ডিগ্রি, 1 ডিগ্রি এইরকম করে করে কোণ হয়ে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো মান হতে পারে। এবার দেখি ত্রিকোণমিতিক কোণের মান কি হতে পারে। এই একটা রশ্মি এলো, এই রশ্মিটা এইভাবে ঘুরবে, যত খুশি ঘুরতে পারে। এই একবার ঘুরলে তোমরা যেন পুরো কোণটা 360 ডিগ্রি, যদি এইরকম দুবার ঘুরে তাহলে 720 ডিগ্রি, এইভাবে চলতে থাকে। তাহলে কি, বা এদিকেও ঘুরতে পারে। তাহলে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের কোনো নির্দিষ্ট সীমা, জ্যামিতিক কোণ পরিমাপের যেমন নির্দিষ্ট সীমা ছিল যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে, এর বেশি হতে পারে না। কিন্তু ত্রিকোণমিতিক কোণ পরিমাপের কোনো নির্দিষ্ট সীমা নেই, এবং ত্রিকোণমিতিক কোণের মান যে কোনো মান হতে পারে। 0 ডিগ্রি হতে পারে, 360 ডিগ্রি হতে পারে, বা তার মাঝেও হতে পারে, বা তার থেকে বেশিও হতে পারে। 360 ডিগ্রি বেশি, 720, 1070, 1000, 2000, যাই। এবার আমরা দেখি, এই দেখো এই ত্রিকোণমিতিক রশ্মি, এই যে ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন, যেটা এটা দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা যে কোণটা উৎপন্ন হয় তাকে বলে আমরা ঋণাত্মক কোণ। আর রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, সেক্ষেত্রে আমরা বলবো ধনাত্মক কোণ। তাহলে এখানে যখন দেখছো যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তখন আমরা বলছি ঋণাত্মক কোণ। আবার যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে যে ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বলবো ধনাত্মক কোণ। বোঝা গেল ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ কাকে বলে? তাহলে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কি, যে ঘূর্ণায়মান রশ্মির দিক ও তার ফলে সৃষ্ট কোণের পরিমাপ উভয়ই বিচার করা হয়। এবং রশ্মিটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন করছে। আর রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন করছে। জ্যামিতিক কোণের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক ঋণাত্মক ছিল না, এখানে এসে আমরা ধনাত্মক আর ঋণাত্মক কোণ পেলাম ত্রিকোণমিতিক কোণে। এবার আসি অঙ্ক। এখানে বলা আছে যে কোন ঘূর্ণায়মান রশ্মি যদি তার প্রাথমিক অবস্থান থেকে প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 4 বার সম্পূর্ণ পূর্ণ আবর্তন করে, তারপর আরো 30 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করে, তবে সেক্ষেত্রে কোণের পরিমাপ কি হবে? তাহলে কি হচ্ছে, রশ্মিটা এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে বলে উৎপন্ন কোণটা হচ্ছে ধনাত্মক হয়। এক্ষুনি জেনেছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণ ধনাত্মক হয়। এরপরে আমরা জানি রশ্মিটা একবার পূর্ণ আবর্তন করলে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, পুরোটা ঘুরে এলে কোণ উৎপন্ন 360 ডিগ্রি। এবার কতবার ঘুরেছে? 4 বার ঘুরেছে। রশ্মিটা 4 বার পূর্ণ আবর্তন করলে কোণ উৎপন্ন করবে কত না 360 গুণিত 4 সমান 1440। কিন্তু 4 বার ঘুরেও কিন্তু থেমেনি, আরো 30 ডিগ্রি কোণ সে ঘুরেছে। তাহলে আরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে মোট কোণ কত হলো? উৎপন্ন কোণটি সমান এই 1440-এর সঙ্গে আরো যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা যোগ হয়ে গেল 1470 ডিগ্রি। তাহলে উৎপন্ন কোণ হয়ে গেল 1470 ডিগ্রি। যেহেতু ধনাত্মক তাই প্লাস আছে, আর যদি উৎপন্ন কোণটি ঋণাত্মক হতো তাহলে নিম্ন কোণ লিখতাম -1470 ডিগ্রি। এই হলো অঙ্ক। এইটা দেখে দেখে তোমরা এই দুটো অঙ্ক করবে। যাওয়া যাক পরের অঙ্ক। এবারে কি বলা হয়েছে না, একটি ঘূর্ণায়মান রশ্মি -1270 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। রশ্মিটা কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করছে বের করতে হবে, এবং তারপরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাও বের। এবার দেখো উৎপন্ন কোণটা কি হয়েছে, ঋণাত্মক কোণ। তাহলে ঋণাত্মক কোণ হলে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, রশ্মিটা তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে রশ্মিটি কোন দিকে ঘুরছে
তার উত্তর আমরা পেয়ে গেলাম, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এবার কতবার পূর্ণ আবর্তন করছে? না, আমরা জানি একবার ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এই 1270 ডিগ্রি কোণ উৎপন্ন করতে গেলে কতবার ঘুরতে হবে সেটা আমরা বের করি। তাহলে কি করবো, জাস্ট ভাগ করে দেবো। 1270-কে 360 ডিগ্রি দিয়ে ভাগ করলে দেখো ভাগ ফল হলো 3 আর ভাগ শেষ হলো 190। তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে যে রশ্মিটি ঘড়ি কাঁটার দিকে এই 3বার আছে এখানে, তাহলে 3বার পূর্ণ আবর্তন করেছে এবং আরো 190 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আরো 190 ডিগ্রি, আগে তো ঘড়ি কাঁটার দিকে ছিল, এখানে ঘড়ি কাঁটার দিকে বলা হয়েছে। তাহলে রশ্মিটা ঘড়ি কাঁটার দিকে 3বার পূর্ণ আবর্তন করছে আর করে আরো 190 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক একইভাবে এই দুটো অঙ্ক করবে। এবার ত্রিকোণমিতিক কোণ পরিমাপ। জ্যামিতিক কোণের পরিমাপ তোমরা জানো। ত্রিকোণমিতিক কোণ পরিমাপে সাধারণত দুটো পদ্ধতি আছে, একটা ষষ্ঠিক পদ্ধতি, দুই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। প্রথমে আমরা ষষ্ঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক ডিগ্রি, এটার সঙ্গে তোমরা পরিচিত আছো। সেই একটা সরলরেখার উপর অপর একটা সরলরেখা ঘূর্ণায়মান হলো, এই পুরো কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে তুমি যদি ভাগ করো এইভাবে, তাহলে এই দেখবে এই এখান থেকে 1 2 করে এই 90 ডিগ্রিকে তাহলে আমরা সমান ভাগ করছি, 90টি সমান ভাগ করছি। এই 1 সমকোণ বা 90 ডিগ্রিকে 90টি সমান ভাবে বিভক্ত করলে প্রতিটি ভাগ হচ্ছে 1 ডিগ্রি করে পাওয়া যাচ্ছে, এই জন্য 1 সমকোণ 90 ডিগ্রি। তাহলে এর একক হলো 90 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কি 1 সমকোণ 90 ডিগ্রি। এবার নতুন জানবো কি, বা অনেকে যেটা জানতে, 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই ডিগ্রি চিহ্ন তো প্রত্যেকে জানো, আর মিনিট চিহ্ন হচ্ছে মাথার উপরে এইরকম একটা দাগ, আর সেকেন্ড চিহ্ন হচ্ছে মাথার উপরে ডবল দাগ। তাহলে 1 সমকোণ 90 ডিগ্রি সবাই জানতে, 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবার চলো আমরা জেনে নিই বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি এটা তোমাদের কাছে নতুন। এখানে দেখো, এখানে একটা আর দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটা বৃত্ত আঁকলাম। এইবার সেই আর দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এটাকেই আমরা বলছি 1 রেডিয়ান। তাহলে এই বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে 1 রেডিয়ান। এটাকে লেখা হয় 1 RAD, চিহ্ন সাহায্যে লেখা হয় 1 মাথার উপর সি। এইটাই হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান তাহলে কি হলো না, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে, এই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে এই কোণটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। এইবার আমরা কি জানবো না, ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতির এককের মধ্যে সম্পর্ক, অর্থাৎ ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক। এইটা ছিল 1 রেডিয়ান, এটা 2 রেডিয়ান হলো, তারপর 3 রেডিয়ান, তারপর এটা পাই রেডিয়ান। পায়ের মানে 22 এই পুরোটা হলো পাই রেডিয়ান। পাই রেডিয়ানের মান হলো কত, 180 ডিগ্রি, আর 2 পাই রেডিয়ান হচ্ছে পুরোটা, এটা হলো 360 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কি না, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকেই আমরা পাচ্ছি, দেখো 1 রেডিয়ান 2 রেডিয়ান করে হচ্ছে 3 রেডিয়ান, এইভাবে হবে। এরপরে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত হলো না, 180 ডিগ্রি বাই পাই। এই দুটো হচ্ছে, এইটা আমাদের মনে রাখতে হবে, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি আর 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। আর তাহলে 1 ডিগ্রি সমান কত হবে না, পাই রেডিয়ান বাই 180। এই দুটো সূত্র খুব গুরুত্বপূর্ণ। 1 রেডিয়ান সমান
180 বাই পাই, আর 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। এই দুটো হচ্ছে ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক। আরেকটা জিনিস কি বলে দিই, যে লেখার সুবিধার্থে অনেক সময় পাই রেডিয়ানের পরিবর্তে কেবলমাত্র পাই লেখা, আর পাইয়ের মান তো 22/7 তোমরা জানো। এবার আমরা কি করব না, হচ্ছে নিম্নলিখিত কোণগুলি ষষ্ঠিক মান নির্ণয় করবো। এই যে 2π/3 এর ষষ্ঠিক মান, অর্থাৎ ডিগ্রিতে এর মান কত সেটা আমরা বের করব। তাহলে আমরা সূত্র জানি কি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে পাইয়ের বদলে আমরা 2-3 থাকলো, পাইয়ের জায়গায় আমরা 180 ডিগ্রি বসিয়ে কাটাকাটি করলাম, কাটাকাটি করলে হয়ে গেল 120। একইভাবে 3π/4, তাহলে এইটা সমান কি হবে 3, আর পাইয়ের জায়গায় 180 ডিগ্রি, কারণ পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দাও, সমান হয়ে যাবে 135। এইগুলো গেল, এই কোণগুলো হচ্ছে সবগুলো বৃত্তীয় পদ্ধতি দেওয়া ছিল, তাদের ষষ্ঠিক মানটা বের করবো। এবার ঠিক করবো উল্টোটা। এবার একটা কোণ দেওয়া থাকবে, তার বৃত্তীয় মান নির্ণয় করবে। 30 ডিগ্রি দেওয়া আছে, ষষ্ঠিক মান দেওয়া আছে, বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমরা এর আগে জেনেছি 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে আমরা কি করব, সমান এই 30 আর ডিগ্রির জায়গায় π/180 বসিয়ে দেব। ডিগ্রির জায়গায় পাই রেডিয়ান বাই 180 বা π/180, পায়ের তো মাথায় সি দিতে পারো, না পাই রেডিয়ান বাই 180 সমান হয়ে গেল। কাটাকাটি করলে 30 6 180, তাহলে π/, এইটা কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে 30 6 180, তাহলে π/6। একেবারে 45 ডিগ্রিকে যদি ভাবি, এই ডিগ্রি উঠে গিয়ে π/180 বসে যাবে, পাই রেডিয়ান বাই 180, কাটাকাটি করলে হবে π/। একইভাবে 60 ডিগ্রিকে করতে পারো তোমরা, ডিগ্রি উঠে গেলে π/180 × 60 সমান π। তাহলে এখানে শিখলাম, প্রথমে শিখলাম কি না, বৃত্তীয় মান দেওয়া ছিল, সেখান থেকে ষষ্ঠিক মান বের করলাম। আর এখানে ষষ্ঠিক মান দেওয়া আছে, এখানে দেখো ষষ্ঠিক মান দেওয়া আছে, সেখান থেকে বৃত্তীয় মান বের করলাম। এরপর কি করব না, 750 মিনিট দেওয়া আছে, 750 মিনিটকে ডিগ্রি মিনিটে আমরা প্রকাশ করি। তাহলে কিচ্ছু নয়, আমরা জানি কি না 1 ডিগ্রি সমান 60 মিনিট, এটা জেনেছি 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। যেহেতু মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে, তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 750 মিনিটকে 60 দিয়ে ভাগ করলাম, ভাগ বলতে ভাগফল এলো 12, আর ভাগ শেষ হলো 30। তাহলে এটা মিনিটে ছিল, ভাগ শেষ হলো 30 মিনিট, আর 60 দিয়ে ভাগ করেছি, এই জন্য 12 ডিগ্রি। তাহলে হয়ে গেল কি না, 750 মিনিট সমান 12 ডিগ্রি 30। এবার দেখো, এবার দ্বিতীয় অঙ্কে বলা আছে 2567, অর্থাৎ 2567 সেকেন্ড দেওয়া আছে। 2567 সেকেন্ডকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। দেখা যাক, প্রথমে আমরা কি করব না, সেকেন্ডকে মিনিটে প্রকাশ করব। সেকেন্ডকে ডাইরেক্ট ডিগ্রিতে প্রকাশ করা যাবে না, সেকেন্ডকে মিনিটে প্রকাশ করব। আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডকে মিনিটে প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। এটা ঠিক ছোটবেলার ঘন্টা মিনিট সেকেন্ডের মতো। তাহলে আমরা প্রথমে 2567কে 60 দিয়ে ভাগ করি, ভাগ করতে দেখো ভাগফল 42 বেরোলো, ভাগ শেষ বেরোলো 47। এটা বেরোলো 42 মিনিট 47 সেকেন্ড। কিন্তু দেখো 42টা কিন্তু, এই যে 42 বেরিয়েছে, এই 42টা কিন্তু 60-এর থেকে বড় না। তাহলে 42 মিনিট থেকে যাবে, একে ডিগ্রিতে প্রকাশ করা যাবে না। যদি 42-এর জায়গায় 62 মিনিট হতো, তাহলে 1 ডিগ্রি 2 মিনিট হতো। কিন্তু যেহেতু এটা 60-এর থেকে কম আছে, তাহলে এটা 42 মিনিটে থেকে যাবে। তাহলে আমরা কি পেলাম না, 2567 সেকেন্ড সমান 42 মিনিট 47 সেকেন্ড। চলো যাই পরের অঙ্কে। এখানে বলা আছে 3750কে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে আগের মতোই আমরা সূত্রটা দেখে নিই, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড।
যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডকে আগে আমরা 60 দিয়ে ভাগ করবো। 3750 সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করলাম, ভাগ করতে হলো 62 মিনিট। এই 62 মিনিট হলো, এটা সেকেন্ড ছিল, 30 সেকেন্ড ছিল, তাহলে 62 মিনিট 30 সেকেন্ড। এইবার 62 মিনিট হয়েছে। আগের অঙ্কে দেখো 42 মিনিট হচ্ছিল, 60 থেকে কম, কিন্তু এই অঙ্কে 62 মিনিট হয়েছে। 62 মিনিট মানে কত না 60 থেকে বেশি। তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 62কে আমরা 60 দিয়ে ভাগ করলাম, এটা তাহলে হয়ে গেল 1 ডিগ্রি, আর এটা হয়ে গেল 2 মিনিট। এটা 62 মিনিট ছিল। তাহলে আমরা কি লিখতে পারি না 3750 সেকেন্ড সমান 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। এবার আমরা 85.12 ডিগ্রিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করব। 85.12 ডিগ্রি সমান আমরা কি লিখব, 85 ডিগ্রি প্লাস 12.12 ডিগ্রি। এই দুটো সবাই বুঝতে পারছি। এরপর 85 ডিগ্রি থাকলো, আর আমরা জানি কি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে এই ডিগ্রি উঠে গিয়ে মিনিট করতে গেলে আমরা 60 মিনিট দিয়ে গুণ করতে হবে। এখানে পাশে লেখা আছে যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট, সমান 85 ডিগ্রি থাকলো, এখানে এলো 7.2 মিনিট। এবার 85 ডিগ্রি যা আছে থাকলো, তারপর 7.2 মিনিটকে লিখলাম 7 মিনিট প্লাস 0.2 মিনিট, তাহলে 7.2। এখানে যেমন লিখেছিলাম 85 ডিগ্রি 12 মিনিটকে লিখেছিলাম, 85.12 ডিগ্রিকে লিখেছিলাম 85 ডিগ্রি প্লাস 0.12 ডিগ্রি। এখানেও ঠিক তেমন 7.2 মিনিটকে লিখলাম 7 মিনিট প্লাস 0.2 মিনিট। তাহলে এইবার 0.2 মিনিটকে আমরা 0.2 মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করব, যেহেতু দশমিকে আছে। সমান কি 85 ডিগ্রি 7 মিনিট তো থাকলো, আর আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, এখানে লেখা আছে 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই জন্য 60 দিয়ে গুণ হয়েছে। গুণ করলে কত পেলাম না 12 সেকেন্ড পেলাম। এটা তো যা আছে থাকলো, এই দুটো এখানে যা ছিল 85 ডিগ্রি 7 মিনিট, তাহলে 85 ডিগ্রি প্লাস 7 মিনিট থাকলো, আর এখানে গুণ করে পেলাম 12 সেকেন্ড। তাহলেই এবার এটাকে লিখে দেবো 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। এখানেই দেখো 85.12 ডিগ্রিকে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করে পেলাম 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। এটাই হলো। এখন কি দেওয়া আছে না এখানেও ঠিক আগের মতো 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করে। এটাকে রেডিয়ানে করতে হবে। রেডিয়ানে করতে গেলে আগে এটাকে ডিগ্রিতে করতে হবে, আর ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হবে। তাহলে আমরা এটা লিখে ফেললাম। এবার আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এটাকে ভেঙে ভেঙে লিখলাম 40 ডিগ্রি প্লাস 16 মিনিট আর 24 সেকেন্ড, এটা ভেঙে ভেঙে লিখে সমান 40 ডিগ্রি 16 মিনিট যা আছে থাকলো, এই সেকেন্ডকে আমরা মিনিটে করব, তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব। ঠিক একইভাবে 40 ডিগ্রি 16 মিনিট থাকলো, এটা কাটাকাটি করার পর হলো 2/5 মিনিট। এবার মিনিটের সঙ্গে মিনিট যোগ করে দেবো, তাহলে 40 ডিগ্রি এই দুটোকে যোগ করলাম 16 প্লাস 2/5 মিনিট সমান, এই দুটোকে যোগ করলে তোমরা ভগ্নাংশে যোগ করবে, করলে দেখবে 40 ডিগ্রি প্লাস 82/5 মিনিট। এবার আমরা কি করবো না মিনিটকে সেকেন্ডে করবো। তাহলে মিনিটকে সেকেন্ড করবো না, মিনিটকে ডিগ্রিতে। ডিগ্রিতে করলে কি আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে আমরা 60 দিয়ে ভাগ করবো। 40 ডিগ্রি আছে 82/5, একে 60 দিয়ে ভাগ করলাম, এই জন্য নিচে 60 এলো, সমান হয়ে গেল 41। কাটাকাটি করবে 41/150 ডিগ্রি। এবার ডিগ্রির সঙ্গে ডিগ্রি যোগ হয়ে গেল 6041 ডিগ্রি বাই
150। তাহলে আমরা পেলাম কি যে 6041/150 ডিগ্রি। এবার এটাকে রেডিয়ানে করবো। রেডিয়ানে করতে গেলে কি হবে না, আমরা জানি 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান/180। তাহলে ওইটাই বসিয়ে দেবো, ডিগ্রি তুলে দিয়ে পাই/180 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কাটাকাটি করলে যা হয় 6041/7000। এইখানে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করলাম। তাহলে কিভাবে প্রকাশ করলাম না, ডিগ্রি মিনিট সেকেন্ডকে আগে ডিগ্রিতে করে নিলাম, এখানে ডিগ্রিতে করে নিয়েছি, এবার ডিগ্রি তুলে দিয়ে পাই/180 বসিয়ে দিয়েছি। এবার বাড়ির কাজ এইগুলো করবে। তাহলে প্রথম পর্ব এখানেই শেষ হলো।